আমি যদি আর নেক্সট টাইম এমন কিছু দেখি তাহলে আর ওয়ার্নিং দিব না, ডিরেক্ট সবার হাত ঠিক করে ফেলবো। এখন তোমরা আসতে পারো। সিনিয়ররা তখন মাথা নিচু করে চুপচাপ জায়গা ছাড়ল। পুরো ক্যাম্পাস মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়ল। শহীদ জননী হলের 3টা মেয়েদের সঙ্গে ঝামেলা করতে গিয়ে 4জন সিনিয়র আরিয়ান খানের কাছে ওয়ার্নিং খেয়ে পালিয়েছে। রোদ ধীরে ধীরে নরম হয়ে আসছে, বাতাসে অদ্ভুত একটা স্বস্তি। ইলা, পরি আর হালিমা 3জনই হলের দিকে হাঁটছে। তাদের মুখে এখন হাসি, কিন্তু চোখে ঝিলিক আছে অন্যরকম এক উত্তেজনার। পরীর কাঁধের ব্যাগ ঝুলিয়ে বলল, ইলা, আজ তুই যেভাবে থাপ্পড় মারছিলি না, আমি শিউরে উঠছিলাম। আমি কে সেটা ওদের জানিয়ে দিলাম একটু। ইলা তালুকদারের সাথে লাগতে আসলে তার পরিস্থিতি কি হতে পারে। আরেন ভাইয়া সময় মতো এসে না পড়লে আজকে তো আমাদের হিরোইনকে হাসপাতালে নিতে হতো। আসছে আমার হিরো হইতে রে। আমার হিরো হওয়া এত সহজ না, তবে ওই বেয়াদবটারে থাপ্পড়ের সুদটা ফেরত দেবই। ইলা, এটা কেমন কথা? ছেলেটা 2বার তোকে বাঁচিয়েছে, আর তুই কি না এখনো মারতে চাস? ইলা ব্যাগ নামিয়ে বসে পড়ল ব্রেঞ্চে, শান্ত গলায় বলল, বাঁচানো আর চর মারা এক জিনিস না পড়ি। সে পারতো আমাকে বাঁচানোর পরে সুন্দর করে বুঝিয়ে বলতে, তা না করে কি করলো, আমাকে থাপ্পড় মেরে দিল। আমি কৃতজ্ঞ, সেটা আমি ভুলিনি। কিন্তু কিন্তু তুই ভালো করেই জানিস, কেউ আমাকে মারলে সেটা আমি 10 বছর পরে হলেও শোধ তুলি। ইলার ছোট থেকে একটা বদ অভ্যাস আছে, সেটা হচ্ছে ইলাকে কেউ মারলে ইলা সেটা কখনো ভুলে না। সে যে কোনো দিনই সেই মারের প্রতিশোধ তুলে। গুরুজন বাদ দিয়ে সবাই ইলার এই প্রতিশোধের শিকার। ইলা, তুই মনে হয় ওই ছেলের খুব তাড়াতাড়ি প্রেমে পড়ে যাবি। প্রেমে পড়বো আর আমি? সেটা আর এই জন্মে সম্ভব না। আমার মনে তালা মেরে রেখেছি আমি, এই তালা আর কেউ খুলতে পারবে না। ইলার কথাগুলো শুনে পরি থমকে গেল। ইলা অনেক বদলে গেছে। আগের সেই চুপচাপ কাঁদুনে মেয়েটা এখন আর নেই। আর চোখের দৃঢ়তা, মুখে আত্মবিশ্বাস আর কণ্ঠে একরাশ আগুন। সন্ধ্যার নরম আলোয় 3জন বসে চা খাচ্ছিল। বাইরে তখন হালকা বাতাস বইছে। পরি জানালার বাইরে তাকিয়ে বলল, ইলা, তুই জানিস আজকে তোদের ঝামেলার ভিডিও কেউ নাকি রেকর্ড করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিয়েছে, আর ভিডিওটা ভাইরালও হয়ে গেছে। হোক ভাইরাল, জানুক সবাই। ইলা তালুকদার অন্য কোনো অন্যায় কখনোই সহ্য করে না। ভাইরাল তুই হোসনি, আরিয়ান ভাইয়া ভাইরাল হয়েছে। এই তো সাহস আমারে খুব ভয় পাইয়ে দেয় মাঝে মাঝে। যতদিন ভয় আছে ততদিন মানুষ বেঁচে আছে। রাত তখন প্রায় 11টা সুই সুই। শহীদ জননী হলের করিডোরে হালকা আলো ঝুলছে। ঘড়ির কাঁটায় থমকে গেছে যেন, কিন্তু ইলার চোখে ঘুম নেই। বিছানায় চুপচাপ শুয়ে আছে, কানে হেডফোন, কিন্তু গান চলছে না। হেডফোনের ভেতরে শুধু নীরবতা। তার পাশে পরি আর হালিমা গভীর ঘুমে, মুখে ক্লান্তির রেখা। দিনের ঘটনাগুলো যেন এক সিনেমার দৃশ্য হয়ে ইলার মাথায় ঘুরছে। সিনিয়রদের মুখ, সেই থাপ্পড়, আরিয়ান, সবকিছু একটা অদ্ভুতভাবে গেঁথে গেছে মনে। ইলা কাঁথা সরিয়ে উঠে বসলো, জানালার পাশে গিয়ে দাঁড়ালো। বাইরে চাঁদের আলো পড়েছে, ক্যাম্পাসের গাছপালায়। ইলা চিন্তা করছে, ঢাকায় আসার পরে 2বার এই ছেলে তাকে বাঁচালো, কিন্তু কেন? ইলার বুকের ভেতর হালকা কাঁপুনি লাগলো, একরকম অজানা কৌতূহল। ইলা ভাবছে, এ ছেলেটা এমন কেন, সবসময় রাগে টকবক টকবক করে, অথচ চোখটা এমন শান্ত কেন? আবার পরবর্তীতে আবার ভাবলো, আজ বাঁচালো, আবার কাল মারবে। হয়তো আজ রাগের কারণে মারতে ভুলে গেছে। আল্লাহ বাঁচাও আমাকে, এই রাক্ষসের সামনে যেন আর না পড়তে হয় আমায়। অন্তত 1 বছর যেন সব ভুলে যায়, সাথে আমাকেও। অন্যদিকে আরিয়ান নিজের বেডে শুয়ে চাঁদের আলোয় দেখছে আর ভাবছে, সেই মেয়েটা যাকে আজ নিয়ে 2বার বাঁচালো, কিন্তু কেন? ওই মেয়ে কিভাবে তার সামনে আসে বারবার? তখন আরিয়ানের ইলার সেই রাগী চোখের কথা মনে পড়ল। আরিয়ান নিজের অজান্তেই হেসে ফেলল। আরিয়ান মনে মনে বলল, অদ্ভুত মেয়ে, আজকাল এমন মেয়ে খুব কমই দেখি। পরের দিন সকাল, ক্যাম্পাসে ঢুকে 3জনকে সবাই চিনে ফেলেছে। ওরা সেই মেয়েরা যারা সিনিয়রদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। ছেলেরা ফিসফিস করছে, মেয়েরা মুগ্ধ দৃষ্টিতে তাকাচ্ছে। হালিমা তো এখন পুরো স্টার হয়ে গেছে, সবাই তাকে ভিডিওর 3য় মেয়ে বলে ডাকছে। ওই যে ভাইরাল গার্লস বলে কেউ কেউ পাশ দিয়ে হেসে যাচ্ছে। ইলা, তুই এখন ভার্সিটি ক্রাশ, সবাই তোর নাম জানে। জানো, তাতে আমার কি? আমি কাউকেই পাত্তা দেব না।
কথাটা শেষ হতে না হতেই পেছন থেকে গম্ভীর গলায় কেউ বলল। তবুও কেউ যদি ভাবতে চায়। তিনজন একসাথে ঘুরে তাকালো। আরিয়ান দাঁড়িয়ে আছে, কালো টি শার্ট, জিন্স আর চোখে আগের মতোই তীক্ষ্ণ দৃষ্টি। পরি কোনোই দিয়ে ইলাকে খোঁচা দিল। দেখ দেখ, তোর নায়ক হাজি। কালকের ঘটনার রিপোর্ট আমি ডিনের কাছে জমা দিয়েছি। তোমাদের নাম আসবে না, আমি হ্যান্ডেল করে ফেলেছি। আর সেই ভিডিও সবাই ডিলিট করে দিয়েছে। থ্যাঙ্কস, কিন্তু আমার নামে কিছু আসলেও সমস্যা নেই, ভয় পাই না আমি। আরিয়ান ইলার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। ইলা মাস্ক পরে আছে, চোখ দুটো ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। ইলার চোখে কিছুক্ষণের জন্য হারিয়ে যায় আরিয়ান। ইলা বুঝতে পেরে আঙ্গুল দিয়ে তুড়ি মারে। আরিয়ানের হুঁশ ফিরে। ভয় না পাওয়া ভালো, কিন্তু বেয়াদবি আর সাহস এক জিনিস না। ইলা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আরিয়ানের দিকে। ইলার মনে হলো আরিয়ান তাকে অপমান করল। আপনি একটু বেশি জাজ করেন আমায়। আমি খুব তাড়াতাড়ি মানুষ চিনতে পারি, এটা আমার বদভ্যাস। তাহলে একটা টিয়া পাখি নিয়ে বসতেন, মানুষের ভবিষ্যৎবাণী করে দিতেন। আরিয়ান কয়েক সেকেন্ড চুপ করে তাকিয়ে রইল মেয়েটার দিকে। ঠোঁটের কোণে হালকা হাসি ফুটল। আপনার মুখটা খুবই বিপজ্জনক, কেউ তাকালে ভুলে যাবে কাকে মারতে এসেছিল। পরি আর হালিমা একে অপরের দিকে তাকিয়ে হেসে ফেলল। ইলার মুখ লাল হয়ে গেল রাগে আর অজানা লজ্জায়। আপনি যা খুশি ভাবুন, আমি যাচ্ছি। পরি, হালিমা, চল তোরা। ইলা দ্রুত হেঁটে চলে গেল। পরি আর হালিমা ইলার পিছু পিছু যাচ্ছে, আর আরিয়ান ইলার যাওয়ার দিকে তাকিয়ে আছে। পরি হালিমাকে চুপি চুপি বলল। এই রাগ, এই জেদ প্রেমে পড়ার একদম শুরু মনে হচ্ছে। আলেন ভাই একটু ভয়ঙ্কর হলেও অনেক কিউট তো। ইলার জন্য কিন্তু পারফেক্ট। এতদিনে কেউ আসছে ইলার রাগ দমানোর জন্য। আরিয়ান তখনও দাঁড়িয়েছিল, চোখে এক অদ্ভুত দৃষ্টি। সে জানে এই মেয়েটার ভেতরে আগুন আছে, কিন্তু সেই আগুনের ভেতরেই হয়তো এমন কিছু আছে যা একদিন তার নিজের হৃদয়ও জ্বালিয়ে দিবে। টাইম স্পিক। সন্ধ্যার ঠিক আগে ইলা, পরি আর হালিমা একটা নদীর ধারে বসে আছে। হালিমা আর পরি ইলাকে ডাকছে ফুচকা খাওয়ার জন্য, কিন্তু ইলা যাচ্ছে না। পরিও জোর করছে। ইলা তখন হালিমাকে বলল। তোরা দুইজন যা, আমি এখানে আছি, আমার ভালো লাগছে না। পরি আর হালিমা আর কিছু না বলে চলে গেল, কারণ তারা দুজনই জানে রাগিনীর রাগ উঠলে অবস্থা খারাপ আছে। পরি হালিমা চলে গেলে ইরা চুপচাপ হাঁটতে লাগলো নদীর ধার দিয়ে। হালকা বাতাস বইছে। ইলা একটা বেঞ্চে বসলো। মনটা অদ্ভুত ভারী হয়ে আছে। সে জানে না কেন সে এখানে এসেছে। কাউকে মিস করছে এখন। কেমন আছে, কি করছে, সব কিছু চিন্তা করছে। আর আজ ইলার এখানে আসার কারণও সেটা। দিয়াবাড়ির এই নদীর ধারে শাওন প্রায় সময় আসতো, বসে থাকতো। শাওন বলতো এটা তার পছন্দের জায়গা। মাঝে মাঝে আসতো, আশেপাশের লোকজন দেখতো। শাওন বলতো এখানে অনেক মানুষ আসে, কিন্তু তাকে কেউ চেনে না। এটাই তার ফেস না দেখানোর বেনিফিট। তাই সে যখন মন চায় যেখানে খুশি যেতে পারে। এইসব কিছু ভাবছিল ইলা বসে। একটু পরে পেছন থেকে পরিচিত কণ্ঠস্বর শোনা গেল। হে মেয়ে, আপনি এই সময় এখানে কেন, তাও একা? ইলা তাকিয়ে দেখলো আরিয়ান দাঁড়িয়ে আছে, হোয়াইট টি শার্ট, সাথে ব্লু জিন্সের, হাতে ঘড়ি আর অন্য হাতে একটা হ্যান্ডব্যাগ আর ফোন, কিন্তু চোখে সেই একই তীক্ষ্ণতা। কেন একা আসতে পারি না? নাকি মেয়ে বলে একা বের হওয়া বারণ? ইলার এই কথা শুনে আরিয়ানের রাগ উঠে গেল। এই মেয়ে সবসময় দুই লাইন বেশি বোঝে, বলি একটা বলছে আরেকটা। আরিয়ান হাতের মুষ্টি শক্ত করে ধরল। ইলার মনে হলো এই বুঝি কালকের আর আজকের পাওনা মারটা দু গালে পড়বে। তাই ইলা দু হাত দিয়ে গাল চেপে ধরল। দেখুন, আপনি কথায় কথায় আমায় মারতে পারেন না, আমার কিন্তু অনেক রাগ। মার খাওয়ার কাজ করলে তো মার খাবেন। আমি কোনো দোষ করিনি যে মার খাবো। আর আপনি আমাকে এত কিছু বলার কে? আপনি কি আমার গার্ডিয়ান নাকি যেভাবে বলবেন? আরিয়ান না চাইতেও ইলার গালে আবার একটা ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল। ইলা তাকিয়ে দেখে আরিয়ানের চোখ লাল হয়ে গেছে, কিন্তু ইলারও এবার রাগ উঠে গেছে। তাই কোনো কিছু না ভেবেই ইলা আরিয়ানকে থাপ্পড় মারার জন্য হাত তুলে। পেছন থেকে পড়িয়ে এসে ইলাকে আটকে নেয়। ইলা, তুই কি করছিস? বুদ্ধি কি আকাশে গেছে নাকি? এই অসভ্য লোকটা কি পেয়েছে বারবার আমায় থাপ্পড় মারে? চুপ কর, সিনক্রেট করিস না, মানুষজন দেখছে। ইলা এবার কান্না করে দেয় গালে হাত দিয়ে। হালিমা এসে ইলাকে সান্ত্বনা দেয়। আরিয়ান পরীকে আর হালিমাকে দেখে বলে, আপনি মার খাওয়ার কাজ করেন দেখি বারবার মার খান।
এই ঢাকা দেখে বেঁচে গেলেন আপনি। এটা আমার এলাকায় হলে না, আমার খুদে সেনাদের নিয়ে আপনার এমন হাল করতাম, সে আর কাউকে মারার কথা ভুলেই যেতেন। বাতাসে হালকা সন্ধ্যার ছোঁয়া, নদীর ধারে গাছের পাতাগুলো দুলছে মৃদু আলোয়। ইলা তখনও দাঁড়িয়ে আছে, গালে হাত, চোখে জল। আর আরিয়ান স্থির, কিন্তু তার মুখে স্পষ্ট রাগের ছাপ। আরিয়ান ভ্রু কুঁচকে এগিয়ে এলো ইলার দিকে আর গলায় গর্জন দিয়ে বলল, আপনার এই মুখটা বন্ধ রাখুন। বেশি কথা বলি মানুষ আপনাকে পাগল ভাববে। পাগল ভাবলে ভাববে, সমস্যা কি? কিন্তু আমি কাউকে মিষ্টি কথা বলার জন্য জন্মাইনি। আমার কথা সবার তিতাই লাগে। আরিয়ান আর ইলার ঝগড়া শুরু হয়ে গেল। পরি হালিমার দিকে তাকিয়ে ফিসফিস করল, এবার তো ইলা গায়ে। এই দুইজনের ঝগড়া থামানো মানে আগুনে ঘি ঢালার সমান। আরিয়ান ভাইয়া হাসলেও ভয় লাগে আমার। আর এখন তো চোখ লাল হয়ে গেছে। আল্লাহ রে, এবার কি হবে কে জানে। ইলা রে, তোর কি হবে? ইলাও কম না। ইলা পিছু না হেঁটে এক ধাপ এগিয়ে গেল আরিয়ানের দিকে, চোখে আগুন। ইলা চোখ বন্ধ করে বলতে লাগলো, আপনি নিজেকে কি ভাবেন? হ্যাঁ, হিরো? মানুষের গায়ে হাত তুলে আপনি নিজের রাগ দেখান, এটা হিরোইজম না, বর্বরতা এটা। আর আপনি ভাবেন আপনি খুব সাহসী? প্রশ্নের উল্টা পাল্টা জবাব দেন। এটা সাহস না, এটা সীমাহীন বেয়াদবি। বেয়াদবি কি সেটা আমায় শেখাচ্ছেন? আমি কি আপনার স্টুডেন্ট নাকি? না, আমি এমন কেউ না যিনি আপনাকে শেখাতে যাব, কারণ আপনাকে শেখানো মানে নিজের শান্তি হারানো। ইলা একদম মুখোমুখি গিয়ে দাঁড়ালো আরিয়ানের। আরিয়ান ইলার পারফিউমের স্মেল পাচ্ছে, চুলের শ্যাম্পুর স্মেল পাচ্ছে। আরিয়ান ইলার থেকে কিছুটা পিছিয়ে গেল। ইলা আবার আরিয়ানের কাছে আসলো। আরিয়ান রাগ করে বলল, তাহলে আমার থেকে দূরে থাকুন। আমাকে বাঁচানোর দায়িত্বও নেননি আপনি। আমি মরলে মরবো, তাতে আপনার কি? আপনার মতো মেয়েকে বাঁচালে সমস্যা, আর না বাঁচালেও সমস্যা। পরি আর হালিমা দেখছে এদের ঝামেলা বেড়েই যাচ্ছে। আশেপাশের লোকজন তাকিয়ে দেখছে। পরি তাড়াতাড়ি এসে দুজনের মাঝে দাঁড়ালো। এই থামুন আপনারা, মানুষ জড়ো হয়ে যাচ্ছে। দোস্ত চুপ কর তুই। ওরা ঝগড়া কন্টিনিউ করুক, কালকে আবার ভিডিও ভাইরাল হবে। কিন্তু ইলার কথা থামার নামই নিচ্ছে না। তার চোখে আগুনের অগ্নি, একটার পর একটা বলের মতো কথা বের হতেই আছে। আপনি জানেন আপনি কি একদম রাক্ষস একটা লোক? সবসময় রাগে ফুঁসেন যেন মানুষ না, আগুনের একটা ফুলকি আপনি। হাহ। আরিয়ান এবার একদম নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। এক মুহূর্তের মধ্যে হাত উঠল, কিন্তু এবার মারল না, কারণ ইলা নিজেই দু হাত দিয়ে গাল ঢেকে ফেলেছে আগে ফাগে। দেখুন, আমি জানি আপনি আবারও মারবেন আমায়, তাই আগে থেকেই রক্ষার জন্য প্রোটেকশন দিলাম। পরি আর হালিমা তাদের কাণ্ড দেখে অবাক। পরি এক হাত দিয়ে মুখ ঢাকলো, হাসি চেপে বলল, এই মেয়েটা পাগল রে। আরিয়ান ভাইয়া শান্ত হন দয়া করে। আরিয়ান গম্ভীর শ্বাস নিল, মুঠো খুলে ফেলল। ধীরে ধীরে চোখের ক্লান্তি, কিন্তু ঠোঁটে হালকা কাপা হাসি। আপনি একদিন নিজের বিপদ নিজেই ডেকে আনবেন। আমার বিপদ আমি নিজেই ডেকে আনবো, কিন্তু তবুও আপনার মতো রাক্ষস লোকের কাছে যাবো না আমি হেল্পের জন্য। আরিয়ান আর কিছু না বলে ঘুরে হাঁটতে লাগলো সোজা নদীর পাড় ধরে। তার পায়ের আওয়াজ মিলিয়ে গেল দূরে। আর ইলা তখনও দাঁড়িয়ে, এক হাতে গাল চেপে, চোখে একরাশ কান্না, মুখে একরাশ জেদ তার। রাক্ষস লোক আর কখনো আপনার সামনে আসবো না। যে বলে ওর মুখ দেখবে না, সেই কালকে প্রথম দেখবো তার সামনে দাঁড়িয়ে আছে। এই দুজনের মধ্যে প্রেম আর যুদ্ধের পার্থক্য বোঝা দেয়। তিনজন কথা বলতে বলতে হলে ফিরে যাচ্ছিল, কিন্তু ইলার চোখে তখনও এক অদ্ভুত কাঁপুনি। কি হচ্ছে, কেন হচ্ছে, কিছুই বুঝতে পারছে না সে। কে এই ছেলে যে বারবার তার সামনে আসে আর থাপ্পড় মেরে মেরে চলে যাচ্ছে? সকালটা বেশ ঠান্ডা। ঢাবির ক্যাম্পাসে গাছে গাছে শিশিরের ফোঁটা ঝুলে আছে। শহীদ জননীর হলের সামনে মেয়েরা সকালের দৌড় দিচ্ছে। কেউ ক্লাসে যাচ্ছে, কেউ লাইব্রেরির দিকে ছুটছে। ইলা জানালার পাশে বসে চা খাচ্ছে, চোখে ভোরের আলো, ঠোঁটে হালকা হাসি, কিন্তু ভেতরে একটা দৃঢ়তা। গত রাতের ঘটনা এখনো যেন মাথায় ঘুরছে। আরিয়ান, তার সেই রাগ, তার সেই গর্জন, আর নিজের মুখে জেদ ভরা কথাগুলো। কিন্তু আজ ইলা একটাই সিদ্ধান্ত নিয়েছে, কোনো দিন সেই রাক্ষস লোকটার সামনে যাবে না। সে আয়নায় নিজের মুখের দিকে তাকালো। 1 বছর আগের সেই কাঁদুনে মেয়েটা এখন পুরো বদলে গেছে। চোখে সাহস, মুখে আত্মবিশ্বাস, আর ভেতরে এক অদ্ভুত শান্তি। পরি বিছানার উপর চিত হয়ে পড়ে আছে। হালিমা এখনো হাই তুলছে। ইলা ঘড়ির দিকে তাকিয়ে বলল, ওর তোরা, 8টা বাজে, দেরি হয়ে যাবে ক্লাসে। দোস্ত আমার ক্লাসটা 9টায়।
তুই যা, আজকে আমার ভালো লাগছে না, আমার হুল্লোর ঘুম দরকার। ইলা হাসলো, ব্যাগ কাঁধে নিয়ে বের হয়ে গেল। শুধু একখানা সাদা কুর্তি, নেভি ব্লু জিন্স আর স্লিকার্স, মুখে মাস্ক আর চুল খোলা। রাস্তার দুপাশে পাখিদের ডাক, চারপাশে একটা প্রশান্ত পরিবেশ। ইলা ভাবছে, আমি আমার মতো থাকবো, যে কেউ এসে আমাকে মারবে সেটা হতে দিব না, কেউ আমাকে বাঁচাবে না। আমি এখন নিজের রক্ষক। আজ নতুন কোর্সের প্রথম ক্লাস। ডিপার্টমেন্টের বড় লেকচার থিয়েটার ভর্তি ছাত্রছাত্রী। ইলার সামনের দিকে গিয়ে বসলো। পাশেই এক নতুন ছেলে বসে আছে, নাম আয়ান। শান্ত চোখ, ভদ্র হাসি। সে ইলাকে দেখে বলল, আপনি কি ইলাক তালুকদার, ভাইরাল ভিডিওর হিরোইন? হিরোইন না, আমি একজন সাধারণ মেয়ে। সাধারণ মেয়ে এমন থাপ্পড় মারে? মাঝে মাঝে বাঁচতে হলে অল্প কিছুটা অস্বাভাবিক হতে হয়। দুজনের হাসিতে সকালটা হালকা হয়ে গেল। ক্লাস শেষ করে ইলা ক্যান্টিনে গেলে দেখতে পায় পরি আর হালিমা বসে খাচ্ছে ক্যান্টিনে। ওই ছেলেটা কে রে? সকাল থেকে সবাই বলতেছে তোর সাথে দেখা গেছে, তোরা নাকি অনেক হাসাহাসি করছিস। নতুন ক্লাসমেট ছেলেটা শান্ত ভদ্র, নাম আয়ন। মানে আরিয়ান ভাইয়া টাইপ না? আরিয়ান নামটা না আর মুখে আনবি না কখনো। তার কণ্ঠে এমন দৃঢ়তা যে পরি হালিমা চুপ হয়ে গেল। ইলা এখন এমনই, নিজের সিদ্ধান্তে অনড়, কাউকে নিজের মনের ভেতরে ঢুকতে দেয় না। ইলা লাইব্রেরিতে বসে বই পড়ছে। পাশের টেবিলে আয়ান বসে আছে। দুজনের মাঝে নিঃশব্দ যোগাযোগ চলছে চোখের ভাষায়। হঠাৎ আয়ান বলল, তুমি জানো, আমি আজ একটা কথা ভেবেছি। কি কথা? তুমি মানুষকে ভয় দেখাও না, তুমি মানুষকে ভাবিয়ে দাও। ইলা চুপ করে তাকিয়ে রইল। তার মনে হলো এই ছেলেটা হয়তো সত্যি ভিন্ন। দিনটা ইলার এভাবেই কেটে গেল। হলের ছাদে বসে আকাশের দিকে তাকিয়ে আছে ইলা। চাঁদের আলো মুখে পড়ছে, তার কানে বাজছে পুরনো গান। মনে পড়ছে কালকের সেই সন্ধ্যার নদী, সেই রাগ, সেই থাপ্পড়। কেন মানুষটাকে মনে পড়ছে আবার? না, ওর কথা তো ভাবা মানে নিজের স্বাধীনতাকে বাধা দেয়া। হালিমা পেছন থেকে এসে বসলো পাশে। কি দেখছিস আকাশে? আমার শান্তি খুঁজছি। আরিয়ান ভাইয়া তোকে দেখে এখন শান্ত হয় নাকি আগুন ধরায় জানি না। আমি আর কারো আগুনের ভেতরে পড়বো না কিউটি, এবার আমি নিজেই আলো হব। পরের দিন সকালে ইলা, পরি আর হালিমা মিলে ক্লাসে যাচ্ছিল। একটু পরে আয়ান তাদের সাথে অ্যাড হলো। দূর থেকে কেউ তাকিয়ে আছে, কালো সানগ্লাস, কালো গাড়ি থেকে। চোখে সেই পরিচিত আগুন, মুখে হালকা রাগ। সে আরিয়ান খান। আরিয়ান ইলার দিকে তাকিয়ে আছে। ইলা হাসছে। তার পাশে নতুন ছেলেটা। আরিয়ান মৃদু স্বরে বলল, ভালো আছে মেয়েটা, কিন্তু কেন জানি শান্তি লাগছে না। আরিয়ান চলে গেল। ইলা একবার ঘুরে তাকালো, কেউ নেই, শুধু বাতাস বইছে আর পাতার মৃদু শব্দ। তার হৃদয়টা হালকা কেঁপে উঠল, কিন্তু সে নিজের মনে বলল, না, আমি আর কোনো রাক্ষসের গল্পে ফিরবো না, এবার আমি হব আমার গল্পের নায়িকা। 1 মাস কেটে গেল। সেদিনের পর থেকে আরিয়ান আর ইলার সামনে আসেনি, আর ইলাও আরিয়ানকে ভুলে গেছে। ইলা ইলার মতো বিন্দাস আছে। ইলা, হালিমা, পরি এই 1 মাসে যত ভণ্ডামি আছে করে বেরিয়েছে। আজ ইলা তার মামার বাড়ি থেকে হলে ফিরছিল বিকেলে ঢাকায়। তখন যেন মানুষের গমগম করছে। আকাশে হালকা ধুলোর কুয়াশা, কিন্তু গরম এখনো মাটির গায়ে আটকে আছে। ইলা তার মামার বাসা থেকে ফিরছিল। ট্রাফিক এত বেশি যে বাসে ওঠা অসম্ভব। অবশেষে সে মেট্রো রেলেই উঠল। ট্রেনের ভিতর ঢুকেই যেন এক সমুদ্র ভিড়। কেউ ফোনে চিৎকার করছে, কেউ কারো কাঁধে ঝুলে আছে। ইলা কষ্টে কোনোভাবে একটা জায়গায় দাঁড়ালো, একদম কোণার দিকে। ইলার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। ভিড়ের ঘামের গন্ধ আর শব্দে মাথা ঝিমঝিম করছে। ঠিক তখনই তার চোখ গেল এক জায়গায়। নেভি ব্লু শার্ট, শার্টের হাতা এলোমেলো কুনোই পর্যন্ত। বাম হাতে কালো ঘড়ি, ডান হাতে একটা ব্যাসলেট, পায়ের সাদা স্লিকার্স। এক মুহূর্তে ইলার বুকের ভেতরটা কেঁপে উঠল। সে আর কেউই নয়, আরিয়ান। ইলার একটু ভয় হলো, আজ আবার না মার খায় একা বের হওয়ার জন্য। আজ 1 মাস পর দেখা, কিন্তু ঠিক সেই রাগী চেহারার, ঠোঁটে অন্যমনস্ক ভাব, কানে ছোট্ট ইয়ারফোন, কিন্তু চোখে অদ্ভুত এক অস্ত্রতা। আরিয়ান এমন ভান করলো যেন ইলাকে দেখেনি। আরিয়ানের দৃষ্টি বাইরের ট্রেনের জানালার দিকে। ইলা দ্রুত চোখ সরিয়ে নিল। বুকের ভেতর যেন হঠাৎ ঝড় উঠল।
গলা শুকিয়ে গেল। মনে হলো এই শহরের সব শব্দ হারিয়ে গেছে, শুধু ট্রেনের শব্দ আর নিজের হৃদস্পন্দন বাজছে কানে। ইলা মনে মনে ভাবল সে এখানে কেন, কিন্তু সে চুপ। একটু দূরে দাঁড়িয়ে থাকা মানুষটার উপস্থিতি যেন পুরো জায়গাটার বাতাস বদলে দিচ্ছে। মেট্রো রেল পরের স্টেশনে পৌঁছাতেই নতুন করে মানুষ উঠল। ভিড় বেড়ে গেল, শ্বাস নেওয়ার কষ্টকর। ঠিক তখন কিছু ছেলে উঠল, বয়স হয়তো 20 থেকে 22-এর মধ্যে। তারা চারপাশে তাকিয়ে হেসে হেসে একে অপরকে কিছু বলছে। এরপর তাদের একজন ইলার দিকে তাকিয়ে হালকা ভঙ্গিতে এগিয়ে এলো। ইলা একদম দেওয়ালের পাশে দাঁড়িয়েছিল, পাশে আর জায়গা নেই। ভিড়ের অজুহাতে ছেলেটা ঠিক ইলার সাইডে এসে দাঁড়ালো, শরীর ঘেঁষে। ইলার মুখ একদম নিস্তব্ধ হয়ে গেল, চোখে ভয় নয়, এক অজানা রাগের ছাপ ফুটে উঠল। সে নড়তে চাইল কিন্তু জায়গা নেই। ভিড় ঠেলে কেউ সামনে থেকে আসছে, আবার কেউ পেছনে সরে যাচ্ছে। এমন একটা শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। ইলার কেন জানি নিজেকে অসহায় মনে হচ্ছে, কান্না করবে এমন অবস্থা। ঠিক তখনই একটা পরিচিত কণ্ঠস্বর ভিড়ের মাঝ দিয়ে এলো। এক্সকিউজ মি। ইলা মাথা তুলে তাকিয়ে দেখে আরিয়ান। আরিয়ান ভিড় ঠেলে আসে সামনে, তার চোখ ঠান্ডা, মুখ শক্ত, একটাও শব্দ নেই। 2 সেকেন্ডের মধ্যে সে এসে দাঁড়ালো ইরার সামনে, আর সেই ছেলেগুলোকে ঠেলে সাইড করে দিল। আরিয়ান সরাসরি ছেলেগুলোর চোখে তাকিয়ে বলল, এখানে জায়গা ফাঁকা করো। তার কণ্ঠে এমন কিছু ছিল যা কেউ সাহস পেল না প্রতিবাদ করার। ছেলেগুলো একে অপরের দিকে তাকিয়ে পিছিয়ে গেল। আরিয়ান ইলার দিকে মুখ করে দাঁড়ালো, যেন একটা ঢাল হয়ে গেছে মেয়েটার সামনে। ট্রেন হালকা দুলছে, মানুষ ঠেলছে একে অপরকে, কিন্তু ইলার চারপাশে এখন একটা অদ্ভুত সুরক্ষা বলয়। আরিয়ান সামান্য হাত বাড়িয়ে দেওয়ালের পাশে হাত রেখে জায়গা তৈরি করলো যাতে কেউ কাছাকাছি না আসে। ইলা কিছু বলল না, শুধু নিঃশব্দে চোখ নামিয়ে নিল। তার বুকের ভেতর তীব্রভাবে ধকধক করছে, যেন প্রতিটা স্পন্দন নিজের কানে শুনতে পাচ্ছে। আরিয়ানও মুখ ফিরিয়ে রেখেছে, কিন্তু চোখের কোণায় বারবার পড়ছে মেয়েটার চোখ। ইলার চুলের পাশে ছোট্ট দুল দুলছে, চোখের পলক কাঁপছে হালকা। মুহূর্তের ভেতর পুরো দুনিয়া যেন থেমে গেছে। বাইরের শব্দ, ট্রেনের দুনিয়াতে, মানুষের ভিড়ে, সব কিছুর মাঝেও দুজনের মধ্যে এক নীরব সংকল্প শুরু হয়ে গেছে। ইলা বুঝতে পারল আরিয়ান যতই চায় না তাকে, তবুও তাকাচ্ছে। আরিয়ান ইলার দিকে তাকিয়ে দেখল মেয়েটা যতই ঠান্ডা মুখে থাকুক তবুও সে ভয় পাচ্ছে, এবং সেই ভয় লুকাতে পারছে না। একটু পরে ট্রেন একটা মোড় নিতেই ধাক্কা লাগলো। আরিয়ান সামান্য পিছনে গেল, আর কোনোভাবে নিজেকে সামলাতে না পেরে ইলার কাছাকাছি চলে এলো। দুজনের মধ্যে এখন 1 ইঞ্চিও কম দূরত্ব। ইলার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। আরিয়ানের হার্টবিট শুনতে পাচ্ছে ইলা, সাথে আরিয়ানের দেওয়া মাতাল করা ব্লু স্যালনের পারফিউম দিয়েছে আরিয়ান। এই পারফিউমটা ইলার খুব পছন্দের। ইলা মাঝে মাঝে ভাবে ও মেয়ে না হয়ে ছেলে হলে এই পারফিউমটা ব্যবহার করত। আর আরিয়ান নিজের চোখ নামাতে চাইলেও নামাতে পারল না। তার চোখ ইলার চোখে আটকে গেল সরাসরি। চারপাশে সবাই নিজেদের জগতে ব্যস্ত, কিন্তু এই দুজনের সময় যেন অন্য পথে চলছে। ইলার চুল উড়ে এসে লাগলো আরিয়ানের মুখে। আরিয়ান গম্ভীর নিঃশ্বাস নিল। মেয়েটার পারফিউম আর চুলের শ্যাম্পুর স্মেল যেন হার্ট বের হয়ে যাবে এমন অবস্থা। আরিয়ান হাত মুঠো করে আছে, যেন নিজেকে থামাতে চাচ্ছে। না, এটা ঠিক না। আমি কেন ওর দিকে এমন তাকাচ্ছি? মনে মনে ভাবছি আরিয়ান কিন্তু চোখ সরাতে পারছে না। ইলার শরীর জমে গেছে। এই প্রথম কোনো ছেলে এতটা কাছে এসেছে, তবুও ইলা ভয় পায়নি, বরং তার বুকের ভেতর একটা অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে পড়েছে। হঠাৎ ট্রেনের ঝাঁকুনিতে দুজনের কাঁধ একে অপরের সাথে লেগে গেল। ইলার চোখ হঠাৎ উঠে গেল আরিয়ানের চোখে। আরিয়ানও তাকিয়ে আছে। আরিয়ানের অস্বস্তি হচ্ছে, তাই কিছুটা পিছিয়ে আসলো। দুজনেই নিঃশব্দে, কেউ কিছু বলল না, কিন্তু সেই নীরবতার ভেতরে কথার চেয়ে বেশি কিছু বলা হয়ে যায়। আরিয়ান মুখ ফিরিয়ে জানালার বাইরে তাকালো, ঠোঁটের কোণে সামান্য টান। ইলা বুঝতে পারছে আরিয়ান চুপ আছে, কিন্তু তার ভেতরে একটা ঝড় বইছে।
শেষ স্টেশন ঘোষণা হতেই ট্রেন থামলো। মানুষ নামতে লাগলো, ঠেলাঠেলি করে ইলা নামলো ধীরে। পেছনে তাকালো না, কিন্তু পায়ের শব্দ বুঝে নিল আরিয়ানও নামছে। বাইরে রাত নামছে, বাতাসে ঠান্ডা ছোঁয়া। ইলা মনে মনে বলল, একটা শহরে কতবার দেখা হয় একজনের সাথে? এটা কি ভাগ্য বারবার ঠেলে দেয়, নাকি এই ছেলের কোনো প্ল্যান? ইলা চুপচাপ দাঁড়িয়ে আছে। শহরের বাতাসে ক্লান্তির গন্ধ, আর তার মনে কেমন যেন অজানা এক শান্তি। আজ আবার দেখা হলো, কিন্তু কোনো কথা বললাম না। অন্তত একটা ধন্যবাদ দেওয়া দরকার। ইলা পিছনে ঘুরে বলল, ধন্যবাদ আমায় প্রোটেক্ট করার জন্য। আরিয়ান একবারও চোখ তুলে তাকালো না ইলার দিকে, কেবল সামান্য মাথা নেড়ে ভিড়ের ভেতরে হারিয়ে গেল। ইলা কিছুক্ষণ তাকিয়ে রইল তার পেছনের দিকে, তারপর নিঃশব্দে হলে ফিরে গেল। হলে এসে এই ঘটনা কাউকে বলল না, কারণ ইলা জানে পরি আর হালিমা এটা শুনলে দুজনই মজা নেবে, তাই ইলা চেপে গেল। রুমে ঢুকেই ইলা দেখলো পরি বিছানায় বসে আছে চুপচাপ। হালিমা জানালার পাশে দাঁড়িয়ে বই উল্টে পাল্টে দেখছে, কিন্তু মুখে অদ্ভুত একটা গাম্ভীর্য। কিরে পড়ি, এমন বাংলার পাঁচ হয়ে বসে আছিস কেন? আমি ছাড়া কে তোকে বকেছে? পরি মাথা নিচু করে আছে, কিছু বলল না। হালিমা একদম শান্ত গলায় বলল, তোদের তো এখন বাড়ির টিকিট কাটতে হবে। কেন? আমরা তো পরের সপ্তাহে যাওয়ার কথা ভাবছিলাম। কিছুদিন আগে পরের বিয়ের প্রস্তাব এসেছিল, তোর মনে আছে? হ্যাঁ মনে আছে, পরি তো বলেছিল ছেলেটা খুব ভদ্র, ছবি দেখেই পরীকে পছন্দ করেছে। বলছিল পরিও ছেলেটাকে পছন্দ করেছে, দেশে আসলে বিয়ে করে নেবে। ছেলেটা দেশে চলে এসেছে, আগামী মাসের মধ্যেই বিয়ে। এক মুহূর্তে রুমটা নিস্তব্ধ হয়ে গেল, শুধু ঘড়ির কাঁটায় টিকটিক শব্দ শোনা যাচ্ছে। ইলা কিছু বলল না, তার চোখে এক ঝলক পানির আলো, কিন্তু সে চায় না কেউ সেটা টের পাক। বুকের ভেতর হালকা একটা খালি জায়গা তৈরি হলো, যেন কেউ তার শৈশবটা চুরি করে নিয়ে যাচ্ছে নিঃশব্দে। পরি নিচু গলায় বলল, তুই কিছু বলছিস না কেন এখন ইলা? বলবো কি রে, তুই চলে গেলে আমি তো একদম একা হয়ে যাব। একসাথে বড় হয়েছি, খেলেছি, মার খেয়েছি, আজ তুই বিয়ে করে চলে যাবি? ইলা আর কিছু বলতে পারলো না। পরি এগিয়ে এসে ইলার কাঁধে মাথা রাখলো। দুজন চুপচাপ বসে রইল কিছুক্ষণ। হালিমা নরম স্বরে বলল, তোরা দুজনই এখন কাঁদবি না, আমি কিন্তু কান্না করে দিব। আর তোরা এত ঢং করিস কেন? বিয়ের পর বন্ধুত্ব শেষ হয় নাকি? শেষ হয় না ঠিকই, কিন্তু বদলে যায় অনেক কিছু। রাতের জানালা দিয়ে হালকা বাতাস ঢুকছে, পরির চুল উঠছে, আর ইলা তাকিয়ে রইল আকাশের দিকে। চাঁদটাও আজ আছে, কিন্তু আজ যেন একটু দূরে মনে হচ্ছে। দুপুরের হালকা রোদ। ইলা হলে বসে পড়ছে, এমন সময় ফোনটা ভেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল আম্মু। ইলা একটু চমকে উঠল, রিসিভ করতেই ওপাশ থেকে মা সাবিহার কণ্ঠ ভেসে এলো। ইলা, মা, কবে কেমন আছিস? একটা সুখবর দেওয়ার জন্য ফোন দিলাম। আলহামদুলিল্লাহ আম্মু। কি খবর আম্মু? পরীর বিয়ের ডেট ঠিক হয়েছে রে। 15 দিন পরই পরীর বিয়ে। তোরা যত তাড়াতাড়ি পারিস চলে আয়। ইলা অবাক হয়ে চুপ করে রইল কয়েক সেকেন্ড, তারপর বলল, এত তাড়াতাড়ি? হ্যাঁ মা, সব ঠিকঠাক হয়ে গেছে। ছেলে 2 মাসের ছুটি নিয়ে এসেছে, তাই দেরি করতে চাই না। তুই, পরী আর হালিমা একসাথে চলে আয় যত তাড়াতাড়ি পারিস। এখন বাড়ি সাজাতে হবে, অতিথি আসবে, আয়োজন করতে হবে, অনেক কাজ আছে। ফোন কেটে যাওয়ার পর ইলা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। পরি আর হালিমা দুজনেই ইলার মুখের দিকে তাকিয়েছিল। কিরে এমন মুখ করে আছিস কেন? বিয়ের ডেট ঠিক হয়ে গেছে, 15 দিন পর তুই শ্বশুর বাড়ি। আমাদের আজ বা কালই বাড়ি যেতে হবে। তাহলে তো সময় খুবই কম, আজই ব্যাগ গোছাতে হবে। ইলারা ব্যাগ গুছিয়ে নিল, সাথে কিছু কেনাকাটা করে নিল বিয়েবাড়ির জন্য। 2 দিন পর বিকেলে মিষ্টি হাওয়ায় 3 জন স্টেশনে গেল। হালিমা অনেক খুশি গ্রাম দেখার জন্য। হালিমার গ্রাম অনেক পছন্দের। রাত 8টায় ইলারা ট্রেনে উঠল। যেহেতু রাতের জার্নি, তাই ট্রেনে কেন কোনো এনজয় করার মতো কোনো মেমোরি নেই, তাই 3 জন ঘুমিয়ে গেল। ভোর 5টায় ট্রেনটা ধীরে ধীরে স্টেশনে ঢুকলো। জানালার বাইরে তখনও কুয়াশার ঢাকা হালকা নীল আকাশ। ইলারা নামলো ট্রেন থেকে, কাঁধে ব্যাগ, চোখে ঘুম ঘুম ভাব, কিন্তু মনে তীব্র উত্তেজনা। বাড়ি থেকে গাড়ি পাঠানো ছিল। স্টেশনের সামনে দাঁড়িয়ে আছে কালো রঙের একটি ঝকঝকে গাড়ি। ইলা ড্রাইভারকে দেখে সালাম দিল। আসসালামু আলাইকুম চাচা। ড্রাইভার হালকা হেসে উত্তর দিল। ওয়ালাইকুম আসসালাম মামিরা, চলেন সবাই আপনার অপেক্ষায় আছে।
তিনজন গাড়িতে উঠে পড়ল। প্রায় 1 ঘন্টা পর সূর্যের প্রথম আলো যখন গাছের পাতায় পড়ছে, গাড়িটা ঢুকে পড়ল তালুকদার বাড়ির গেট দিয়ে। গেটটা বিশাল, পুরনো কাঠ আর লোহার মিশ্রণে তৈরি, তার উপর লেখা তালুকদার ভিলা। গেটের দুপাশের রঙিন ফুলের গাছ, সাদা রজনীগন্ধা আর গোলাপের ঝাড়ে ভরে আছে। বাড়ি ঢোকার সাথে সাথে ফুলের গন্ধ মিশে গেল সকালের ঠান্ডা বাতাসে। ইলাদের বাড়িটা 3 বিঘা জমির উপর দাঁড়িয়ে থাকা এক 4তলা রাজপ্রাসাদ। যেন সাদা রঙের বাড়িটা সকালের আলো চকচক করছে, যেন বরফে মোড়ানো কোনো প্রাসাদ। চারপাশে সবুজ লন, মাঝখানে ফোয়ারা থেকে পানি ঝরছে টুপটাপ শব্দে, আর সেই শব্দ মিশে যাচ্ছে পাখির কিচিরমিচিরের সঙ্গে। ডান পাশে ছোট্ট বাগান, তাতে নারকেল গাছ, পেয়ারা গাছ, আম গাছ, আর তার পাশে এক চিলতে পাথরের বসার জায়গা, সেখানে বিকেলে সবাই চা খায়। বাড়ির বাম পাশে আছে পুরনো কাঠের দোতলা গেস্ট হাউস, সেখানে অতিথিদের থাকার ব্যবস্থা, আর পাশে গাড়ির গ্যারেজ। প্রবেশপথের সামনে সাজানো রঙিন আলোর মালা, দরজায় টাঙানো তাজা ফুলের মালা, যেন বিয়ের উৎসব শুরু হয়ে গেছে। ইলার মা সাবিয়া দরজায় দাঁড়িয়ে, মুখে প্রশান্তির হাসি। এই তো এলো আমার মেয়েরা। এসো মা, ক্লান্ত নিশ্চয়ই। ইলা এগিয়ে এসে মাকে জড়িয়ে ধরল। পরিও মাথা নিচু করে সালাম করল। যাও ফ্রেশ হয়ে নাও, আমি নাস্তা দিচ্ছি তোমাদের। সবাই ফ্রেশ হয়ে একসাথে সকালের খাবার খেলো। টেবিলে বড় বাবা, মেজো বাবা, রাশেদ তালুকদারও ছিল। হাসি আড্ডায় ভরে গেল বাড়িটা। কিন্তু ইলার মনে কেমন একটা অদ্ভুত নীরবতা কাজ করছে, যেন কিছু একটা ঘটতে যাচ্ছে। নাস্তা শেষ করে 3 জন ঘুমিয়ে পড়ল। পরি নিজের রুমে, ইলা আর হালিমা ইলার রুমে। 3 জন ঘুম থেকে উঠল বিকেল বেলা। উঠে ফ্রেশ হয়ে খাওয়া শেষ করে ইলা বলল নদীর পাড়ে যাবে, কিন্তু হালিমার মাইগ্রেনের ব্যথার জন্য নদীতে গেল না। তাহলে তুই থাক, আমি পিচিগুলোর সাথে দেখা করে আসি। বিকেলে হালকা রোদ আস্তে আস্তে কমে আসছে। ইলা আর পরি একসাথে নদীর ধারে চলে গেল, আর হালিমা তখন ইলার রুমে বসে মোবাইল স্ক্রল করছে। ভালো লাগছে না, তাই শুয়ে পড়ল। আবার 30 মিনিট পরও ঘুম আসছে না, তাই ইলাকে ফোন করে বাড়ি আসতে বলল। ফোন কেটে হালিমা তাদের 3 জনের ভিডিও দেখছে। ঠিক তখনই কেউ পেছন থেকে এসে হালিমার চোখ দুটো চেপে ধরল। হালিমা হাত স্পর্শ করে বোঝার চেষ্টা করলো কে, কিন্তু বুঝতে পারল না। কে রে? আমি চিনতে পারছি না। ভেসে আসলো একটা ছেলের কণ্ঠস্বর। কে? আমি গেস কর দেখি। হালিমা চমকে উঠল ছেলের ভয়েস শুনে, তারপর বিরক্ত স্বরে বলল, এই, কে আপনি? আমার চোখ ছাড়ুন বলছি। ছেলেটার চোখ ছেড়ে দিয়ে বলল, ওহো, এখনো চিনতে পারলি না? তাহলে দেখ আমি কে। হালিমা পেছনে ঘুরে তাকালো। 5 ফুট 11 ইঞ্চির এক সুঠাম দেখি ছেলে, বয়স 25 হবে। চুলগুলো এলোমেলো, ঠোঁটের কোণে হাসি নিয়ে দাঁড়িয়ে আছে। ছেলেটাকে দেখে হালিমা চিৎকার করে উঠল। আপনি কে? আপনি? ছেলেটা হালিমাকে দেখে চিৎকার দিয়ে উঠে 2 পা পিছিয়ে গেল। তারপরে কিছুটা তীক্ষ্ণ চোখ দিয়ে দেখে হেসে বলল, খিরে পেতনি, তুই কি প্লাস্টিক সার্জারি করে ফেস চেঞ্জ করেছিস নাকি বিয়ে উপলক্ষে? হালিমা কিছুটা অপমানিত বোধ করলো নিজেকে পেতনি বলাতে। হালিমা তখন হাত কোমরে রেখে বলল, আপনি মেয়েদের রুমে ঢুকলেন কেন? পারমিশন ছাড়া সেটা বলুন আগে। ছেলেটা এবার একটু লজ্জা পেয়ে মাথা চুলকালো, কিন্তু পরবর্তীতে উত্তর দিল, এক্সকিউজ মি, এটা আমার কাজিনের রুম, তাই আমার পারমিশন নেওয়ার প্রশ্নই আসে না। বাই দ্য ওয়ে, আপনি কে? আমার নাম হালিমা সরকার, ইলার আর পরীর বেস্ট ফ্রেন্ড। ও আচ্ছা, ঠিক আছে, আমি চিনতে পেরেছি। আমি রায়েদ তালুকদার, ইলার কাজিন। কি? আপনিই তাহলে সেই প্লেবয় ভাই রায়েদ? হোয়াট? এতক্ষণ ধরে হালিমা আর রায়াদের ঝগড়া শুনছিল ইলা আর পরি। রুমের দরজায় দাঁড়িয়ে এবার আর হাসি কন্ট্রোল করতে না পেরে হেসে ফেলল। হালিমা আর রায়াদ দুজনই পিছনে ফিরে তাকালো। রাত ভাই, তুমি কখন এলে? আমি তো চিনতেই পারিনি। কি সারপ্রাইজ দিলে তুমি আমায় সবাইকে। রায়াদ ঘুরে ইলা আর পরির দিকে এগিয়ে এসে মুখে উজ্জ্বল হাসি নিয়ে বলল, 5 বছর পর ফিরলাম চায়না থেকে, ভাবলাম সবাইকে সারপ্রাইজ দিই, কিন্তু সারপ্রাইজটা উল্টো নিজের উপরেই পড়লো মনে হয়। আপনার সারপ্রাইজে আমার হার্ট অ্যাটাক হয়ে যেত আর একটু হলে। বাট আপনি তো ভয় পেয়ে কিউট হয়ে গেছেন অনেক। ভাইয়া ও আমার বেস্ট ফ্রেন্ড, তাই দুষ্টুমি করবে না।
আজ থেকে ও তোমার বোন। আমার আর বোনের দরকার নাই, দুইটাই যথেষ্ট। এখন একটা বউ দরকার। ভাইয়া তুই আর ভালো হইলি না, এসে ফ্ল্যাটিং শুরু করে দিলি। তিনজনের হাসিতে রুম ভরে উঠল। আর হালিমা ভ্যাবাচাকা খেয়ে দাঁড়িয়ে আছে চুপচাপ। বাইরে সন্ধ্যার আলো নরম হয়ে আসছে, উঠোনে বাতি জ্বলছে, কেউ ফুল সাজাচ্ছে, কেউ গানে মেতে উঠেছে। ইলা রাশেদ তালুকদারের কাছে গিয়ে জিজ্ঞেস করল, আব্বু বিয়ে তো দেরি আছে, তাহলে এত তাড়াতাড়ি এত সব আয়োজন কেন? কারণ 2 দিন পরে ছেলেপক্ষরা আসবে, তাই এখন থেকে সব ঠিক করা আছে। ছেলেপক্ষ তাহলে বিয়ের আগে চলে আসবে? হ্যাঁ মা, যেহেতু আমাদের বড় মেয়ের বিয়ে, তাই আমরা চাই অনেক বড় করে বিয়ের অনুষ্ঠান হোক। আমাদের সব আত্মীয় স্বজনরা আসবে, সাথে ছেলেপক্ষেরও লোকজন আসবে। আব্বু এত লোকজন থাকবে কোথায়? রাশেদ তালুকদার হেসে বলল, সেটা তোকে টেনশন করতে হবে না, তুই বিয়েতে মজা কর। পরের দিন সকাল থেকে বাড়িতে আলাদা উল্লাস শুরু হয়েছে। রায়াত সকাল থেকে বাড়ির সবাইকে নিয়ে মহা হইচই শুরু করে দিয়েছে। কখনো রান্নাঘরে ঢুকে সাবিয়াকে বিরক্ত করছে। ছোট আম্মু, আজ আমি রান্না করব, আপনারা একটু রেস্ট নেন। কি বললি তুই? রান্না করবি? তাহলে জীবন শেষ। আরে ছোট আম্মু, আমি কিন্তু ইউটিউব দেখে চিকেন কারি বানাতেই শিখেছি। চায়নায় তো আমাকে একা একা রান্না করে খেতে হয়। তুই যদি রান্না করিস বাড়ির লোক সবাই পালাইয়া যাবে। তুই এখান থেকে যা তো, আমার অনেক কাজ আছে, আর জ্বালাস না। সাবিয়া রান্নাঘর থেকে বের হয়ে গেল। একটু পরে হালিমা আসলো রান্নাঘরে। এসে রায়াতকে দেখে আবার চলে যাচ্ছিল, তখন রায়াত হালিমাকে দেখে হাসলো। দুষ্টুমি করে হালিমার দিকে তাকিয়ে বলল, আপনি কি আমার সহকারী হবেন? আমার সময় নেই, আমি এখন ব্যস্ত। ও বুঝেছি, আপনি ইলাদের ডান্স টিমের হেড। যান যান, আপনাদের লেট হয়ে যাচ্ছে। আপনি কিভাবে জানলেন? আপনাদের গোপন প্র্যাকটিসের আওয়াজ কিন্তু আমি কাল রাতে শুনেছি। আমার ঘুমের 12টা বাজায় দিয়েছেন। হালিমার চোখ বড় হয়ে গেল। এত চুপি চুপি সব কিছু প্ল্যান করার পরও জানতে পারলো। হালিমা মুখে হালকা রাগ নিয়ে বলল, ভাইয়া আপনি কিন্তু কাউকে বলবেন না প্লিজ। ভাইয়া না ডেকে আব্বা ডাকতে তাহলে ভালো হইতো। ইস, আসছে। আমার আব্বু আছে, আপনাকে কেন আব্বা ডাকতে যাব? তাহলে আমি আপনার কোনো জন্মের ভাই নাকি আপনার আব্বু আমাকে আপনার সম্পত্তির ভাগ দিয়েছে? আশ্চর্য লোক তো আপনি একটা। ভাইয়া ডাকার জন্য কত কিছু বলে ফেললেন। যাক, বাদ দিন, আপনি এ কথা কাউকে বলবেন না। ওকে, তবে শর্ত আছে, 1 কাপ চা বানিয়ে দিতে হবে। আপনি কিন্তু একদম ব্ল্যাকমেলারের মতো আচরণ করছেন। রায়াত আর কিছু না বলে ফ্রিজ থেকে একটা আপেল নিয়ে ড্রয়িং রুমে চলে গেল। হালিমার তো কোনো উপায় নেই, তাই চা বানানো শুরু করলো। হালিমার মাথায় শয়তান ভর করলো, তাই চায়ের চিনির বদলে লবণ দিয়ে দিল। হালিমা চা এনে রায়াতকে দিল। নিন, স্পেশালি আপনার জন্য বানিয়েছি। ওয়াও, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। হালিমা মনে মনে, খান না, খা, চায়ের স্বাদ মরে যাবে। হালিমা সরকারকে দিয়ে চা বানানো। রায়াত চায়ে চুমুক দেয়। এত পরিমাণ লবণ দেয় যে রায়াত চোখ বন্ধ করে ফেলে। সেটা দেখে হালিমা মুখ টিপে হাসে। রাত ভাইয়া, চা ভালো হয়নি? রায়াত হাসার চেষ্টা করে বলল, না না, অনেক সুন্দর হয়েছে, একটু বেশি গরম তাই রেখে দিলাম। আপনার নাকি কি কাজ আছে? যান, আপনি কাজে যান। সেই সময় রায়াতের বাবা রফিকুল তালুকদার আসলো। সেই চা দেখে মহা খুশি। রফিকুল তালুকদার সোফাতে বসে চায়ের কাপ হাতে নিয়ে বলল, বাহ, বাড়ি আসার সাথে সাথে চা পেলাম। মনটা তো খুব চা চা করছিল। হালিমা থতমত খেয়ে গেল। রায়াত কুটুলি হাসছে কিন্তু কিছু বলছে না, শুধু হালিমার দিকে তাকিয়ে আছে। আর হালিমার রেগে আগুন। রফিকুল তালুকদার চায়ে চুমুক দেওয়ার পরে বুঝতে পারলো চায়ে ঘাবলা আছে। রফিকুল তালুকদার একবার রায়াতের দিকে তাকায়, একবার হালিমার দিকে তাকায়। মা, আজ কি প্রথম চা বানিয়েছো? হ্যাঁ, না মানে আঙ্কেল। হালিমা আর কিছু না বলে দৌড়ে চলে গেল। আর রায়াত হাসছে। রফিকুল তালুকদার রায়াতের কান ধরে বলল, শয়তান ছেলে, তুই ইচ্ছে করে আমাকে লবণ চা খাওয়ালি। আব্বু, চাটা মজার ছিল না? দুপুরের পরে ইলারা পার্লারে গেল। সেখান থেকে ফিরল রাতে। সবাই একসাথে ডিনার করে যে যার রুমে চলে গেল ঘুমাতে। সবাই ঘুমিয়ে পড়েছে প্রায় তখন ইলার রুমে হালকা আলো জ্বলছে।
হালিমা আর ইলা মেঝেতে পাটি বিছিয়ে দাঁড়িয়েছে, মোবাইল স্পিকার থেকে নরম বিটে একটা মিউজিক পাচ্ছে। দেখ, এই স্টেপটায় হাত একটু ঘুরে নিতে হবে, নইলে ভারসাম্য ঠিক থাকবে না। হ্যাঁ, কিন্তু স্কার্টে পা আটকে যাচ্ছে বারবার। বিয়ে বাড়ির ডান্সে তো স্কার্ট থাকবে না, চিন্তা করিস না। ওরা দুজন নাচের মুভ ঠিক করছে, হাসছে, ভুল করছে, আবার শুরু করছে। ঠিক তখনই দরজার ফাঁক দিয়ে কারো ছায়া দেখা গেল। ইলা তাড়াতাড়ি মোবাইল বন্ধ করলো। কে ওখানে? দরজার ফাঁক দিয়ে উকি দিল রায়াত আর সাথে মহিলা টিম। মুখে চওড়া হাসি নিয়ে সবাই রুমে ঢুকলো। আচ্ছা, এই জন্য নিচতলায় কাল রাতে এত শব্দ হচ্ছিল? ও তাইলে গোপন রিহার্সাল চলছে বুঝি? তোমরা সব সারপ্রাইজ নষ্ট করে দিলা। যাও এখান থেকে সবাই। না না, আমি কোরিওগ্রাফার হব, আমারও ডান্স জানা আছে। রায়াত একটা হাস্যকর মুভ করে দেখালো। হালিমা হেসে লুটুপুটি খাচ্ছে। এটা ডান্স না ভাইয়া, এটা ভূতের এক্সারসাইজ। ওকে, দেখা যাবে। বিয়ের দিন আমি এমন নাচবো যে সবাই হাই ভাববে, চলে যাবে। ওরা তিনজন এমন হেসে উঠল যে নিচের রুমে থেকে রাশেদ তালুকদার হাসি শুনে উপরে এসে পড়লেন। কি হচ্ছে এখানে? রাত দুপুরে সার্কাস নাকি? না আব্বু, আমরা একটু গান শুনছিলাম আর কি। গান? তাহলে হাসছো কেন এত? চাচ্চু, গানের রিলিক্স এত ফানি ছিল না যে হাসি থামানোই যাচ্ছিল না। রাশেদ মাথা নাড়িয়ে চলে গেলেন, কিন্তু মুখে লুকানো হাসি। পরের দিন সকালে বাড়ির উঠোনে বড় তাঁবু তোলা হচ্ছে। সবাই ব্যস্ত বিয়ের প্রস্তুতিতে। রাশেদ তালুকদার চেয়ারে বসে অতিথির তালিকা লিখছেন। রায়াত এসে তার পেছনে দাঁড়িয়ে দুষ্টুমি করে বলল, চাচ্চু, আমার নামটাও লিখে দাও। কেন? অতিথির তালিকায় আমার নাম থাকা দরকার, কারণ আমি এখন ভিআইপি। অনেক দূর থেকে আসছি, আমি সেই 1800 কিলোমিটার দূর থেকে। তুই তো নিজের বাড়িতে আসছিস, এখানে তুই অতিথি হলি কিভাবে? তবুও ভিআইপি লিস্টে নাম থাকলে গার্লসের দৃষ্টি আকর্ষণ বাড়বে। রাশেদ রায়াদের এমন কথা শুনে জোরে হেসে উঠল। রায়াত রাশেদ তালুকদারের হাসি দেখে মাথা চুলকাতে শুরু করলো। তোর ফ্লার্টিং কখনো কমবে না রায়েদ। টাইম স্পিক। বিকেলের দিকে সবাই বসে আছে, কেউ প্যান্ডেল সাজাচ্ছে, কেউ গান গাইছে, কেউ ফুলের মালা গাচ্ছে। পরি হালকা হলুদ জামা পরে বসে আছে, মুখে লজ্জা আর চোখে মিষ্টি উল্লাস। ইলা পরীকে দেখে বলল, তুই জানিস তোর হাসিটা এখন থেকে কোন স্পেশাল গ্লো নিয়ে ফেলেছে? আরে চুপ কর, কেউ শুনে ফেলবে। শুনলে শুনুক, এমন কোনো পেয়ে বড় তো গর্ব করবে। এমন সময় রায়াত গিটার হাতে এসে বলল, এই যে বিয়ের আগে একটা মিউজিক নাটক হবে নাকি? আমি গাইবো, তুমি রবে নীরবে। সবাই তালি দিল। রায়াত গাইতে শুরু করলো। তার গভীর কণ্ঠে সবার যেন মায়া ছড়িয়ে গেল। গান শেষ হতেই রাশেদ তালুকদার মৃদু হাসিতে বললেন, এই বাড়িতে অনেক বছর পর এমন প্রাণ ফিরে এসেছে। রায়েদ বাড়ি ফিরাতে। সাবিয়া, ইলা, পরি, হালিমা, রায়াত সবাই একে অপরের দিকে তাকিয়ে হাসলো। আর বিয়ের আগের রাতগুলো তালুকদার ভিলায় এখন শুধু আনন্দ, হাসি আর ভালোবাসায় ভরে উঠছে। তালুকদার ভিলায় আজ সকালটা অন্যরকম। ঝলমলে সকালের সোনালি আলোয় ছুঁয়ে গেছে গাছের পাতা। তবুও তালুকদার ভিলায় তখন থেকেই সাজসজ্জার মহা ব্যস্ততা। চারপাশে ফুলের মালা, বেলুন, রঙিন ফিতা আর গন্ধরাজের মিষ্টি সুবাসে ভরে গেছে। কারণ আজ পরীর হবু শ্বশুর বাড়ির লোকজন আসবে। আর রায়াত তো সকাল থেকেই যেন পুরো বিয়ের ম্যানেজার মুড়ে আছে। ইলা ব্যালকনি থেকে নিচে তাকিয়ে দেখছে রায়াত নিজ হাতে ফুল সাজাচ্ছে। গেটের উপর আবার একটু পরই কারিগরদের নির্দেশ দিচ্ছে, আরে ভাই, লাইটগুলো সমান করে লাগাও, এইদিকে ক্যামেরা ফোকাস পড়বে, বুঝছো? ইলা হালিমাকে নিয়ে নিচে গেল। রায়াদের কাজ করা দেখে হালিমা হেসে বলল, ভাইয়া, আপনি বোধহয় ওয়েডিং প্ল্যানার রায়াত তালুকদার হয়ে গেছেন। অবশ্যই, কারণ আমার কাজিনের বিয়ে, মানে রাজকীয় আয়োজন হবে। আর হ্যাঁ, আজ কিন্তু গ্র্যান্ড ওয়েলকাম পারফরমেন্স আমি নিজে লিড করব। ইলা হালিমাকে সরিয়ে দিয়ে অবাক হয়ে জিজ্ঞেস করল, মানে কি, তুমি নাচবে নাকি? নাচবো, গাইবো, চাইলে মাইক্রোফোন ফাটিয়ে বক্তব্য দিব। আজ হবু জামাইকে ইমপ্রেস করতেই হবে। হালিমা মুখ ঢেকে হেসে ফেলল। ঠিক তখনই সাবিয়া নিচ থেকে ডেকে উঠলেন, ইলামা, পরীর ঘরে যা তো, ওর সাজগোজ শেষ হলো কিনা দেখ।
ছেলেপক্ষ সকাল 10টার মধ্যেই পৌঁছে যাবে। ইলা হালিমা চলে গেল পরীর রুমে। রায়াত সবকিছু দেখাশোনা করছে, বাড়ির মহিলারা রান্নার কাজে ব্যস্ত। টাইম স্পিক, সময় সকাল 9:30। তালুকদার ভিলার সামনে রঙিন গেটের উপর বড় অক্ষরে লেখা ওয়েলকাম খান ফ্যামিলি। রাস্তায় ফুল ছড়ানো, দুপাশে সারিবদ্ধ করে দাঁড়ানো গ্রামের বাচ্চারা, হাতে ফুলের ঝুড়ি। দরজার পাশে রায়াত সাদা শার্ট, হালকা নীল ওয়েস্টকোট, কালো সানগ্লাস পরে দাঁড়িয়ে আছে একদম সিনেমার হিরোর মুডে। ঠিক তখনই দূর থেকে শোনা গেল গাড়ির হর্ন। 4টি কালো গাড়ির কাফেলা ধীরে ধীরে গেটের সামনে এসে দাঁড়ালো। প্রথম গাড়ির দরজা খুলে নামলো এক মধ্যবয়সী ভদ্রলোক, পরনে অফ হোয়াইট পাঞ্জাবি, হাতে হালকা সোনার ব্রেসলেট, মুখে গাম্ভীর্য। তিনি হলেন মোশাররফ খান, পরীর হবু শ্বশুর। তার পাশে নেমে এলেন মার্জিত হাসি মুখে এক পরিণীত সৌন্দর্যের নারী শায়লা খান, পরীর হবু শাশুড়ি। সবাই সবাইকে সালাম অভ্যন্তনা হাসি দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে, তবুও চোখ সবার এক জায়গাতেই আটকে গেল। শেষে গাড়ি থেকে নামলো লম্বা এক যুবক, বয়স সর্বোচ্চ 28, পরনে সাদা শার্টের উপর কালো ব্লেজার, হাতে ঘড়ি, চোখে হালকা কালো সানগ্লাস। চুলগুলো একটু এলোমেলো, কিন্তু সেই এলোমেলোতেই তাকে আরো আকর্ষণীয় করে তুলছে। সামান্য দাড়ি, মুখে ঠান্ডা আত্মবিশ্বাস, শরীরটা একদম জিম ফিট, হাতে ফুলের তোড়া নিয়ে হেঁটে আসছে। হাঁটার সময় তার প্রতিটি পদক্ষেপ যেন মাটির সাথে আলাদা এক ছন্দে পড়ে। সে হচ্ছে পরীর হবু জামাই আবিদ খান। রায়াত মুখ নিচু করে দুষ্টুমি করে হেসে বলল, এইটা কি বর নাকি কানাডার কোনো মডেল? ইলা তো পুরো অবাক, কারণ ছবির থেকেও বাস্তবে পরীর জামাই বেশি সুদর্শন। ইলা পাশে দাঁড়িয়ে মৃদু হেসে বলল, পরি তো ভাগ্য খুলে গেল একেবারে। এই লোকটার ঠান্ডা চোখে এমন কিছু আছে যেন ভয়ও লাগে, আবার তাকিয়েও থাকতে মন চায়। আহা, আপনি আবার প্রেমে পড়ে যাবেন না যেন। এটা আমার বোন জামাই। ঠিক তখনই পরী উপর থেকে নিচে এলো, মুখে হালকা মেকআপ, গায়ে মিষ্টি রঙের জামদানি শাড়ি, কানে মুক্তোর দুল, চোখে কাজল, মুখে হাসির ঝিলিক। রায়াত মৃদু হাসলো, তারপর হঠাৎ গিটার হাতে নিয়ে গিটার বাজানো শুরু করলো। বাতাসের সুর ছড়িয়ে গেল, টন বাজছে। তেরে ঘর আয়া মে আয়া তুঝকো লেনে। সবাই থমকে গেল। মুহূর্তেই সবার চোখ রায়াতের দিকে, আর অন্যদিকে আরিফ হেসে সামনে এগিয়ে এলো। রায়াত গিটার বাজাচ্ছে আর আরিফ গান ধরল। তার কণ্ঠে মিশে আছে লজ্জা, ভালোবাসা আর আত্মবিশ্বাসের সুর। तेरे घर आया मैं आया तुझको लेने, दिल के बदले में दिल का नजराना देने, मेरी हर धड़कन क्या बोले है सुन सुन सुन। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। পরীর গাল হালকা লজ্জায় লাল আভা দেখা দিয়েছে। আদিপ পরীর কাছে চলে আসলো। আদিপ পরীকে দেখে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। তার ঠোঁটের কোণে হালকা এক হাসি ফুটে উঠল, একটা বিনম্র অথচ গম্ভীর দৃষ্টি, যা আশেপাশের সবাই লক্ষ্য করল। অন্যদিকে এক মুহূর্তে সময় যেন থেমে গেল। হালিমা আর ইলা দুজনেই একে অন্যের দিকে তাকে মৃদু হাসল। পরির জামাই তো বেশ রোমান্টিক দেখছি। ইস, আমার কপালেও যদি এমন কেউ আসতো। তুই চাইলে হয়তো কেউ গিটার হাতে তোকে খুঁজে নেবে একদিন। হালিমা চুপ করে গেল, চোখ নামিয়ে নিচু স্বরে বলল, আমার জন্য এমন সুর হয়তো কারো ভেতর নেই। তাসলিমা, রুকসানা, সাবিয়া এসে অতিথিদের অভ্যর্থনা করলেন। আসেন ভাই, এতদিন পর অবশেষে দেখা হলো। আলহামদুলিল্লাহ, আমার হবু বৌমাকে দেখার জন্য আমি অস্থির হয়েছিলাম। পরীর কথা শুনেই মন ভরে গেছে আমার। আন্টি আপু আসলে পুরো বাড়ির লাডলি। এখন কিন্তু আমি দায়িত্ব নিচ্ছি হবু জামাইয়ের গ্র্যান্ড ওয়েলকামের। সবাই তৈরি তো? ড্রাইভার থেকে শুরু করে কেয়ারটেকার পর্যন্ত সবাই তাকিয়ে আছে রায়াতের দিকে। রায়াত হঠাৎ গিটার হাতে নিয়ে এক্সকিউটেড ভাবে গাইতে শুরু করলো। একটা ওয়েলকাম সং গাইল। গান শেষ হতেই বাচ্চারা ফুল ছিটানো, চারপাশে করতালি শব্দ, আর আদিফ খান ঠান্ডা হেসে বলল, I have never got such a royal welcome before. Impressive. এটাই তালুকদার ভিলার স্টাইল ভাই। ভাই নাকি হবু শালক,
সেটা বোঝা মুশকিল। এই লোকটা সত্যিই পরিজনে পারফেক্ট। ওয়েলকাম শেষ করে সবাই নাস্তা শেষ করে গেস্ট হাউসে গিয়ে বিশ্রাম নিচ্ছে। তালুকদার বাড়ি এখন একেবারে নিস্তব্ধ, শুধু দূরে পাখির ডাক আর ভেতরে রান্নাঘরে হাড়ের টুংটাং শব্দ। ইলা আর হালিমা একে অপরের দিকে তাকিয়ে মুস্কি হেসে বলল, চল পরিরুমে যাই, দেখি হবু কনে এখন কেমনে ঘুমায়। তুই কি বলিস? ও এখন ঘুমায়? আরে এখন তো উনি প্রেমে ভাসছেন, ঘুম আসবে কই থেকে? দুজনেই হেসে চুপি চুপি পরীর দরজার সামনে গিয়ে দাঁড়ালো। ভেতর থেকে পরীর গলা শোনা গেল। পরী তার মাকে বলছে, কেউ আসলে বলবা আমি ঘুমাচ্ছি। পরীর মা বের হচ্ছিল আর ইলা দরজা ঠেলে ঢুকেই বলল, এই যে ঘুমন্ত রাজকন্যা, হবু জামাই গান শুনে এখন ঘুমের দেশে যাচ্ছে, সেটাও হতে দিব না। আর লজ্জা দিস না, এমনি তখন অনেক লজ্জা পাইছি। সবাই কিভাবে দেখছিল। দেখুক না, আমিও চাই কেউ এভাবে এসে আমার জন্য গান গায়, তেরে ঘর আয়া। তোর জন্য কেউ গাইবে তেরে ঘর গায়ে, গেট বন্ধ মিলা। হালিমা বালিশ তুলে ছুঁড়ে মারল ইলার দিকে আর পরী হাসতে হাসতে বিছানা থেকে গড়িয়ে পড়ল। তোরা দুইজন একটা ঝামেলা, বিয়ের আগে একটু ঘুমাতে দে, না হলে সাজ সবকিছু নষ্ট হবে, দেখতে ভালো লাগবে না। তুই তো এমনিতেই হিরোইন, আর বেশি সাজা লাগবে না। কিন্তু একটু বলতো, তোর জামাই যখন গান গাইলো তোর হার্টবিট কত ছিল তখন? সত্যি বলবো, মনে হচ্ছিল আমি কোনো সিনেমা শুটিংয়ে আছি, চারপাশে লাইট, সুর আর আমি নায়িকা। তোর নায়কের নাম কি রাখবো তাহলে? গান বাজা সেনগুপ্ত? তিনজন হাসিতে ফেটে পড়ল। হাসির মধ্যে হালিমা হঠাৎ বলল, আমার জীবনে এখন কনফারেন্স না, শুধু রহস্য চলছে। কিসের রহস্য রে? বাদ দে, কিছু না, তুই ঘুমা। টাইম স্পিক। দুপুরের পরে সবাই বসলো বড় ডাইনিং হলে। রাশেদ তালুকদার, করিম উদ্দিন তালুকদার, রফিক তালুকদার আর মোশাররফ খান পাশাপাশি বসে গল্প করছে। আলোচনার মাঝেই রাশেদ বললেন, আদিব, শুনলাম তুমি কানাডায় কোনো কোম্পানিতে কাজ করো। জি আঙ্কেল, আমি টরেন্টোতে অ্যাটলাস টেক ইনোভেশনস এ সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ছোটবেলা থেকে টেক নিয়ে কাজ করতে ভালোবাসতাম। মানে আপনি প্রোগ্রামে কিন্তু দেখতে পুরো হিরো টাইপ। এমন লোকেরা কোডিং করার সময়ও মেয়েদের হার্টবিট বাড়িয়ে দেয় নিশ্চয়ই। সবাই হেসে উঠল। পরী মুখ নিচু করে হালকা লজ্জায় রঙিন হয়ে গেল। শায়লা খান হাসি মুখে বললেন, আমার ছেলেকে দেখলে মনে হয় খুব সিরিয়াস, কিন্তু আসলে ভেতরে অনেক মজার মানুষও। ও, তাহলে বউকে হাসিয়ে রাখার দায়িত্ব ঠিকঠাক পালন করতে পারবে। আলহামদুলিল্লাহ, আমার বোন সুখী হবে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছে। তালুকদার ভিলার উঠোনে লাইট জ্বলে উঠেছে। চারপাশে সাজানো মোমবাতির পেছনে বাজছে হালকা মিউজিক। আদিব দাঁড়িয়ে আছে, হালকা বাতাসে চুলগুলো উঠছে। পরী একটু দূরে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে রইল। প্রথম দেখা, তবু মনে হচ্ছে যেন বহু দিনের চেনা এক আত্মা। আদিবের দৃষ্টি পরীর চোখে গিয়ে থামল। দুজনের চোখে অদ্ভুত এক নীরবতা, যেন অজানায় শুরু হয়ে গেল এক নতুন অধ্যায়। ভালোবাসার, লজ্জার আর কিছু অচেনা অনুভূতি। কেউ কিছু বলছে না, শুধু দুজন তাকিয়ে আছে নীরবে। পরের দিন সকাল 10টায় শায়লা খান ব্যস্ত মুখে রান্নাঘরে এসে সাবিহাদের বলল, আমার ভাই আসছে আজ, কাল ছেলের জন্য আসতে পারেনি, তাই আজ আসছে। কিন্তু বাড়িটা চিনবে না, কেউ যদি গিয়ে নিয়ে আসতো। সাবিয়া তাসলিমা তালুকদারকে জিজ্ঞেস করলো, রায়েত এত সকালে উঠবে? সত্যি ঘড়িতে তখন 10টা বাজে, কিন্তু রায়াত এত সকালে উঠে না। আর বাড়ির বড়রা সবাই বাজারে গেছে, ঘরে শুধু মহিলারা। ঠিক তখনই ইলা স্কুটি নিয়ে বের হচ্ছিল বাইরে কিছু কাজে। সাবিয়া তাড়াহুড়া করে ডেকে বলল, ইলামা, এক কাজ কর তো, আদিবের মামারা আসছে, তার পরিবারও সাথে আসছে, তুই একটু গিয়ে নিয়ে আয় তো ওদের। তোর শায়লা আন্টির কাছ থেকে নাম্বারটা নিয়ে নিস। ইলা কিছু না বলে মাথা ঝাঁকালো। শায়লা খানের কাছ থেকে ফোন নাম্বারটা নিয়ে স্কুটিতে উঠে চলে গেল। রাস্তায় বেরিয়ে ফোন দিল নাম্বারটিতে। ও পাশ থেকে ভদ্র এক পুরুষ কণ্ঠ, আদিবের মামা। ইলা লোকেশন শুনে ড্রাইভারকে বললেন, এইদিকেই চলো চাচা, তারা বাজারের ওইখানে আছে। কিছুক্ষণ পর গাড়িটা নিয়ে ইলারা আদিবদের মামাদের সামনে এসে থামলো। ভদ্রভাবে সবাইকে সালাম দিল। ইলা, আদিবের মামা, মামি আর তাদের 2 মেয়ে দাঁড়িয়ে আছে। সবাই বেশ পরিপাটি, শান্ত স্বভাবের। কিছু পর আদিবের মামা তার ছেলেকে ফোন দিয়ে জিজ্ঞেস করলো সে এই মুহূর্তে কোথায় আছে।
ফোনের ওপাশ থেকে ছেলেটা জানালো, একটা সুন্দর জায়গা থেকে থেমেছে আপু, একটু ঘুরে তারপর যাচ্ছে, একটু দেরি হবে, তোমরা চলে যাও, আমি খুঁজে চলে যাব। ফোন কেটে তিনি গাড়িতে উঠে পড়লেন। পরিবারের সঙ্গে ইলা তাদের বিদায় জানিয়ে তাদের গাড়ি চলে যেতে দেখল। তারপর ধীরে ধীরে স্কুটি ঘুরিয়ে নিজের পথে রওনা দিল। যেমন শান্ত সকালটা ছিল তেমনই নিঃশব্দে মিশে গেল সে নিজের কাজে। 2 ঘন্টা পরে রোদটা তখন একটু নরম হয়েছে, হালকা বাতাস বইছে গ্রামের পাকা রাস্তা জুড়ে। ইলা স্কুটিতে চুপচাপ বাড়ির পথে ফিরছিল। রাস্তার দুপাশে ধান ক্ষেতের মিষ্টি গন্ধ, দূরে গরুর ঘণ্টাধ্বনি, সবকিছুই শান্ত স্নিগ্ধ। হঠাৎ দূর থেকে একটা চেনা অবয়ব চোখে পড়ল। একটা ছেলে কারো সঙ্গে কথা বলছে, যেন কিছু জিজ্ঞেস করছে। ইলার চোখ সরু হয়ে গেল। স্কুটি একটু ধীরে চালিয়ে কাছে যেতে না চাইতেও বুকটা ধক করে উঠল। এটা আরিয়ান খান না? হ্যাঁ, আরিয়ানের পরনে কালো শার্ট, চোখে সানগ্লাস, এক হাতে ঘড়ি, অন্য হাতে ব্রেসলেট, আর সেই আগের মতো অহংকারে ভরা মুখ। সে কারো দিক থেকে ঠিকানা জেনে নিচ্ছে, মুখে হালকা হাসি, চোখে তীক্ষ্ণ দৃষ্টি। ইলার ভেতরে বিরক্তি আর ভয় মিশে গেল একসাথে। মনে মনে বিড়বিড় করে বলল, এই রাক্ষসটা আবার আমাকে খুঁজতে খুঁজতে আমার গ্রামেও চলে এলো নাকি? শেষ পর্যন্ত শান্তি দিল না একটু। ইলার মুখের কোণে হালকা রাগী হাসি ফুটে উঠল। স্কুটিটা পাশ দিয়ে ঘুরিয়ে নিতে চাইলেও মনের ভেতর এক অদ্ভুত টান কাজ করল। সে জানে আরিয়ানের সঙ্গে দেখা মানে কোনো না কোনো ঝড় আসবেই, আবার থাপ্পড়ও খেতে পারে। কিন্তু তবুও ইলা সাহস করে আরিয়ানের দিকে এগিয়ে গেল। ইলা স্কুটি থামিয়ে নামলো। হৃৎপিণ্ড ধপধপ করছে, কিন্তু সে নিজেকে শান্ত করলো। আরিয়ান তো কখনো ওকে দেখেনি, শুধু চোখ দেখেছে, মুখ নয়। এই ভেবে মুখটা শক্ত করলো ইলা। চুলগুলো কাঁধের উপর ছড়িয়ে পড়েছে, বাতাসে উঠছে লম্বা কালো চুলগুলো। চোখে সেই সহজ বিনয়ী দৃষ্টি, ঠোঁটে সামান্য হাসি নিয়ে এগিয়ে গেল আরিয়ানের দিকে। এক্সকিউজ মি ভাইয়া, কিছু কি হয়েছে? ইলার কণ্ঠ নরম, সুরেলা, বাতাসের সঙ্গে মিলেমিশে যেন হালকা সঙ্গীতের মতো বেজে উঠল। আরিয়ান তখন একটা বৃদ্ধকে কিছু জিজ্ঞেস করছিল, কিন্তু কণ্ঠটা শুনেই ধীরে ধীরে ঘুরে তাকালো। চোখের দৃষ্টি থেমে গেল এক জায়গায়। সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে এক মুহূর্তের জন্য সময় যেন থমকে গেল। কালো চুলে রোদের ঝিলিক, চোখে অচেনা শান্তি, ঠোঁটে অচেনা হাসি। তার চোখে যেন রোদের নিচে লুকানো এক জ্যোৎস্না। আরিয়ানের বুকের ভেতর অদ্ভুত কিছু খেলে গেল, কিন্তু মুখে কিছু প্রকাশ পেল না। চেহারায় এখনো সেই আগের মতো কঠিন ভাব, ঠোঁট শক্ত, চোখে মাপা দৃষ্টি। আরিয়ান শুধু ধীরে বলল, কিছু না, রাস্তা খুঁজছে। আপনি যদি বলেন আমি সাহায্য করতে পারি, তো কোন জায়গায় যেতে চান? আরিয়ান একবার মাথা তুললো, আবার তাকালো ওর দিকে। চোখের কোণ দিয়ে 1 সেকেন্ডের বেশি তাকাতে চায়নি, তবু অজান্তেই দৃষ্টি আটকে গেল মেয়েটার চোখে। না, দরকার নেই। শব্দটা ছিল ঠান্ডা, কিন্তু ভেতরের কথাও যেন উষ্ণতার রেখা ছুঁয়ে গেল। ইলা হালকা মাথা নেড়ে হেসে বলল, ঠিক আছে ভাইয়া, সাবধানে যাবেন, সেফ জার্নি। বলে স্কুটির স্টার্ট দিল। চুলগুলো আবার বাতাসে উঠল। আর আরিয়ান দাঁড়িয়ে রইল, চোখে অনিচ্ছাকৃত দৃষ্টি নিয়ে, যেন কিছু খুঁজে পেল, কিন্তু বুঝে উঠতে পারল না ঠিক কি। তার ঠোঁটের কোণে এক ফোঁটা হাসি ফুটে উঠল, খুব অল্প, খুব অচেনা। তারপর আরিয়ান আবার মুখ ফিরিয়ে নিল, কিন্তু বাড়ি খুঁজে না পাওয়ায় আরিয়ান একটু বিরক্তি নিয়ে চিল্লায় বলল, তালুকদের বাড়ি কোন দিকে বলতে পারবেন? ইলা এ কথা শুনে অচেতনভাবে এক ধাক্কা মারে, মুখে একটু ছলে ছলে হেসে বলল, বেটা এবার লাইনে আয়, এবার আমার এলাকায় এসেছিস, এবার থাপ্পড়ের প্রতিশোধ নেব আমি। এই যে চেনেন আপনি তালুকদের বাড়ি? তার ভাসকণ্ঠে আগের মতোই একচাটিয়া ঠান্ডা ছিল, কিন্তু চোখে অদ্ভুত এক ঝিলিক লুকিয়েছিল। ইলা চট করে বলল, আমার স্কুটিতে উঠুন। আরিয়ান ইলার কথা শুনে অবাক হয়ে অধৈর্য চোখে তাকিয়ে বলল, আপনি অ্যাড্রেস দিন, আমি নিচে চলে যাব। আরে বাবা, কিডন্যাপ করবো না, উঠুন তো, আমি তালুকদার বাড়ি চিনি, ওই রাস্তায় যাচ্ছি আমি। আরিয়ান একবার নিস্তব্ধ হয়ে তারপর কোনো রকম ভঙ্গিতে বলল, ঠিক আছে, তাহলে পিছনে বসুন, আমি চালাচ্ছি। না না, আমি আমার পাগলুকে কাউকেই চালাতে দিই না, সে অনেক রাগ করে। ওঠার হলে উঠুন, আর না হলে থাকুন, গেলাম আমি। আরিয়ান আর কোনো উপায় না দেখে খাস্তা চেহারা করে হালকা করে হাঁটতে হাঁটতে ইলার পেছনে উঠে বসলো।
আরিয়ান মাঝখানে কাঁধের ব্যাগটা রেখে অনেকটা গ্যাপ রেখে বলল। ইলা স্কুটির হ্যান্ডেল ধরে ধীরে ধীরে গাড়ি ছুটতে লাগলো। গ্রামীণ রাস্তা, উঁচু নিচু খালের ধারে ধান, নদীর ঢেউ। ইলা একটু দ্রুত চালাচ্ছে, ইচ্ছে করে গতি বাড়িয়ে দিল যেন আরিয়ান একটু ভয় পায়, একটু ক্ষুব্ধ হয়। গ্রামের পথখানা বারবার কাছাকাছি মনে হচ্ছিল। স্কুটিটা দুবার এমন জায়গায় এলো যেখানে খালের ধারে উঁচু স্থান। আরিয়ান একটু চেয়ে বলল, এই এই আস্তে আস্তে পড়ে যাব। ভিতর ডিম কিছু হবে না, ভালো করে বসুন। আরিয়ানের অ্যাটিটিউড আগের মতোই রাখলো। প্রায় 4 কিলোমিটার যাওয়ার পর ইলা এক ফাঁকা জায়গায় থামালো। দুপাশে পাকা ধান ক্ষেত, সামনে দূরে ছোট একটা গ্রাম দেখা যাচ্ছে। গ্রামটির ঠিক সামনের পথ আছে, আর সেই পথটি যদি ধীরে ধীরে এগোয় তবে তালুকদার বাড়ির দিকে পৌঁছে যায়। ইলা আরিয়ানকে এভাবে বলে বুঝালো। কথাগুলো শান্ত, কিন্তু কণ্ঠে এক আচ্ছন্নতা ছিল। ওই গ্রামে গিয়ে যে কাউকে জিজ্ঞেস করলে তালুকদার বাড়ি দেখিয়ে দেবে। আমার একটু তাড়া আছে, তাই আর যেতে পারলাম না। আপনি সেখানে গেলে ঠিক পথ পেয়ে যাবেন। আরিয়ান নীরবে একটা সেকেন্ড তাকিয়ে থেকে ধীরে ধীরে বলল, ধন্যবাদ উপকার করার জন্য। তার কণ্ঠে ছিল অল্প কৃতজ্ঞতা, মুখে তার ঠান্ডা ভাব বজায় ছিল, কিন্তু চোখটা কিছুটা নরম হয়ে উঠেছিল। সে বক্রভঙ্গিতে হালকা নড়চড় করে স্কুটির পেছন থেকে নামলো, একটা নম্র করে বলল, ভালো থাকবেন। ইলা স্কুটিতে বসে তাকে দেখছিল। আরিয়ান ধীরে ধীরে গ্রামটা লক্ষ্য করে চলে গেল। তার পেছনে থাকা আচ্ছন্ন ছায়াটা বদলে গিয়েছে, চলার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে গায়েব। ইলা দাঁড়িয়ে রইল, যাওয়ার সঙ্গে লম্বা কেশের কোনো কিছু কান ঝাপটাতে লাগলো। সে নিজের কণ্ঠে লুকিয়ে মুচকি হেসে বলল, আজ বুঝতেই পারবেন মিস্টার রাক্ষস, ইলার সাথে লাগতে আসলে কি হয়। হ্যাঁ,